বেগম ইউনিভার্সিটির বিভিন্ন অনিয়ম এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে কিন্তু তিনি সরব ছিলেন বরাবর। এবং রিসেন্টলি সম্প্রতি ঘটে যাওয়া যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের 16 তারিখ যখন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ভাই যখন শহীদ হলেন, তারপরে কিন্তু সর্বপ্রথম কিন্তু তাকে কিন্তু এই মামলা, এই হত্যাকাণ্ডের কিন্তু বিচার চাইতে দেখা যায়। এবং এটি যে এখন পরিকল্পিত পুলিশি হত্যাকাণ্ড, এটিকে তিনি আসলে সামনে নিয়ে আসেন এবং তিনি এই পুলিশি হত্যাকাণ্ডের বিচার চান। এবং পাশাপাশি তিনি এটিও তুলে ধরেন যে একটি পুলিশি হত্যাকাণ্ড যখন আসলে এই হত্যাকাণ্ডের তদন্তের দায় পুলিশের উপর দেওয়া হয়, তখন তিনি কিন্তু এটা বিরোধিতা করে কিন্তু বলেছিলেন যে একটি পুলিশি হত্যাকাণ্ডের বিচার বা তদন্ত কখনো আসলে পুলিশ করতে পারে না, এটি আসলে কখনোই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। তো বরাবরই তিনি আসলে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মাহমুদুল হক বরাবরই কিন্তু আসলে বিভিন্ন অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে কিন্তু সবসময় কিন্তু একজন দরাজ কণ্ঠ ছিল, একজন দীপ্ত কণ্ঠে কিন্তু এগুলো কিন্তু আসলে প্রতিবাদ জানিয়ে গেছেন। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে এই 10 মাসে তাকে এটি দিয়ে প্রায় 3টি মামলায় তাকে কিন্তু এজাহারভুক্ত করা হয়েছে। তাকে কিন্তু একেবারে যে মামলাগুলোর সাথে তাকে কোনো দিক থেকে আসলে তাকে কিন্তু সম্পৃক্ততা কিভাবে খুঁজে পায়নি এবং সম্পৃক্ততা কিন্তু তদন্তে বের হয়নি। আপনাদের আমি আরো জানাতে চাই, বিগত সেপ্টেম্বর মাসে 2024 সেপ্টেম্বর মাসে মডার্নের একজন শহীদ মানিক মিয়া নিয়ে একটি মামলা করা হয়। সেই মামলার 119 জন এজাহারভুক্ত অভিযুক্তের মধ্যে আমরা মাহমুদুল হক স্যারকে খুঁজে পাই। আমরা যখন বাদীর সাথে কথা বলতে চাই, তখন কিন্তু তিনি এই মাহমুদুল হককে চিনতেন না এবং আসলে এরকম 119 জনকে যেখানে আসামি করা হয়েছে, তিনি মোট কথা এই মামলা সম্পর্কে আসলে সেই বাদীর কোনো ধরনের কোনো ধারণা ছিল না। ঠিক একই ঘটনা ঘটে এরপরে যখন আমরা দেখতে পাই রংপুর শহরের শহীদ মুন্না হত্যাকাণ্ডে যখন আর কি মামলাটা হয়, সেখানে কিন্তু আমরা এই মাহমুদুল হক স্যারের কিন্তু আমরা সেখানে দেখতে পাই তাকে এজাহারভুক্ত করা হয়। সেখানেও কিন্তু বাদীরা কিন্তু তার বিষয়ে কিন্তু অবগত ছিলেন না তাকে যুক্ত করার বিষয়ে। ঠিক এই মাসে এসে আমরা দেখতে পাচ্ছি জুনের 3রা জুনে আরেকটি মামলা হয়, যেটি আসলে শহীদ সমেশ আর কি হাজিরহাট অঞ্চলের একজন শহীদ, যিনি আসলে মূলত আন্দোলন চলাকালে তিনি আসলে ছাত্রলীগের আর কি তার বাসায় ছাত্রলীগের একটি দল ঢুকে পড়াতে তিনি আসলে শঙ্কিত হয়ে তিনি স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যান। এবং তার এই হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার ফলে আসলে এই মৃত্যুটা যেহেতু আসলে পুলিশের সরাসরি কোনো গুলিতে অথবা পুলিশের লাঠিচার্জের মাধ্যমে তার মৃত্যু ঘটেনি, সে কারণে তার পরিবার আসলে এই হত্যাকাণ্ড বা এই মৃত্যুটা নিয়ে আসলে কোনো মামলা করার প্রয়োজনীয়তা কখনো অনুভব করেনি। কিন্তু এতদিন পরে এসে একটি মামলা করা হয়, একটি হার্ট অ্যাটাকের মামলাকে কিন্তু এখানে সামনে আনা হয় কিভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এইভাবে কিন্তু এজাহারে কিন্তু এরকম একটা বক্তব্য আমরা দেখতে পাই। আমরা যখন সাংবাদিকরা এবং অন্যান্য মানুষ যখন আমরা বাদীর সাথে কথা বললাম, বাদী কিন্তু এই মামলাটির বিষয়ে একেবারেই অবগত না। তিনি জানালেন যে আমরা তখন জিজ্ঞেস করলাম যে তাহলে আপনি এই মামলা করলেন কেন, বলে যে আমরা মামলা যে করা হবে সেই বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না। পুলিশরা এসে আমাদের কাছে একটি সই নিয়ে গেছে, আমাদের কাছে একটি সই করতে বলেছে, আমরা একটুই করেছি, মামলার বিষয়ে আমাদের কাছে কোনো অবগতি নাই। তো এরকম দেখেন, এইরকম করে যদি মামলা হতে থাকে, এখন মামলাটা তার করার লোকে বাদী যেহেতু জানে না, এখানকার অন্যান্য যারা যিনি মারা গেছে তার ছেলের বিষয়টা জানে না, তাহলে মামলাটি করলো এই মামলার একটা মেটিকুলাস প্ল্যান, এই মামলার পরিকল্পনাকারী কারা, এই প্রশ্ন কিন্তু সামনে আসে। আমরা পরিষ্কারভাবে আমরা আপনাদের জানাতে চাই, হাজিরহাট থানার যিনি বর্তমানে যে তদন্ত অফিসার আছে এবং আরো যারা আছেন, তারাই মামলার সাথে সরাসরি সম্পৃক্ত, তারাই মামলাটি করানোর ক্ষেত্রে তারা অবশ্যই এখানে কিন্তু তারা পরিকল্পনা এবং এই সার্বিকভাবে এই মামলাটি আসলে করার ক্ষেত্রে তারা আছেন। আমি এখানে দৃঢ় কণ্ঠে বলতে চাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি আসলে জুলাই গণ অভ্যুত্থানের এই হত্যাকাণ্ডের বিরোধিতা করেছেন, যিনি আবু সাইদ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন, তেমন একজন শিক্ষককে আসলে এই ইন্টারিম গভর্নমেন্ট বা এই আমাদের গণ অভ্যুত্থান ঘটে যাওয়ার মাত্র 10 মাসের মধ্যে যদি 3বার তাকে এই ভুয়া মামলায় যদি ফাঁসানো হতে পারে, তাহলে আপনারা দেখেন 2 দিন বাদে যে তখন আসলে ষড়যন্ত্রকারী যারা আছেন তারা যখন আরো শক্তিশালী হয়ে উঠবেন, তখন আসলে আন্দোলনের শরিক যারা, তাদের অবস্থাটা কি হয়ে দাঁড়াবে, এটা আমাদের জন্য সত্যি একটা রেড অ্যালার্ট। আমি আপনাদের বলতে চাই, যেই পুলিশ অফিসাররা বা যারা এই পেছনে আসলে এই মামলাটি করার সাথে জড়িত আছে এবং বিশেষ করে